career uncertainty and challenges among today's youth. এটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, বিশ্বব্যাপী এটি ইয়ুথদের জন্য একটি বড় রকমের চ্যালেঞ্জ যে আমি যে ক্যারিয়ার চুজ করেছি সেই ক্যারিয়ারের আলোকে আমার পরবর্তী প্রফেশনটা ফিক্স করা, পরবর্তী প্রফেশনে শাইন করাটা অনেকটাই আমাদের জন্য ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তা এখন প্রথম প্রশ্ন হলো যে ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি, এটাই জানা দরকার না আমাদের আগে, যে হোয়াট উই আন্ডারস্ট্যান্ড বাই এ ক্যারিয়ার। আমরা যদি এই বিষয়টা নিয়ে চিন্তা করি তাহলে ক্যারিয়ারের ফিলসফি, আমরা যারা ইসলামিক ফেইথ আমল করি, তো ক্যারিয়ারের বিষয়টা যদি আমরা চিন্তা করি তাহলে এটা ফিলসফিক্যালি এটা ওয়েস্টার্ন ওভারভিউতে একরকম এবং মুসলিম ওভারভিউতে ভিন্ন রকম। ওয়েস্টার্ন ওভারভিউতে ক্যারিয়ার তার কি বোঝায়, মোস্টলি ম্যাটেরিয়ালিস্টিক অর্জনটাকে, বৈষয়িক অর্জনটাকে আমরা ক্যারিয়ার বুঝে থাকি, যে আপনি হাউ রিচ ইউ আর, হোয়াট ব্র্যান্ড অফ কার ইউ আর ড্রাইভিং, হোয়াট ডিগ্রি ডু ইউ হ্যাভ, হোয়াট স্ট্যাটাস ইউ আর আপহোল্ডিং ইন দ্য সোসাইটি। এসব মূলত ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল অ্যাপ্রোচের ক্যারিয়ারের যে দৃষ্টিভঙ্গি সেটা। কিন্তু মুসলিম অ্যাপ্রোচ যদি আমরা চিন্তা করি, কিংবা আমরা যারা মুসলিম ইসলামিক আইডিওলজি বিলং করি, আমাদের কাছে ক্যারিয়ারটা কি, আমরা যদি কোরআন হাদিস এবং আমাদের যারা অতীতের ইমামেরা আছে, স্কলাররা আছে, প্রফেটসরা আছে, কম্পানিয়নরা আছে, তারা কিভাবে দেখেছেন, তাদের কাছে ক্যারিয়ারটা ছিল এ লাইফ দ্যাট গিভস ইউ এ সাস্টেইনেবল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল পিস। এমন একটা জীবন ধারণ, এমন একটা লাইফ সিস্টেম, এমন একটা জীবন যাপনের পদ্ধতি, যেই জীবনযাপন পদ্ধতিটা আমাকে শারীরিক এবং মানসিকভাবে শান্তি প্রদান করে থাকে। দিস ইজ নট সামথিং হ্যাপিনেস, নট সামথিং ওয়েলথ, নট সামথিং ম্যাটেরিয়াল গেইন। আমাদের কাছে ইউজুয়ালি যে বিষয়টা কেরিয়ার হিসেবে ফোকাস হওয়া উচিত, আমরা আমাদের লিটারেচারের কারণে, আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমরা কেরিয়ারটাকে কমপ্লিটলি ডাইভার্ট করেছি ওয়েস্টার্ন ফিলোসফি ড্রিভেন অ্যাপ্রোচে। কিন্তু আমাদের কেরিয়ার চুজের যে মেথড এবং মেথডোলজি হওয়ার কথা ছিল, সেটা ছিল মুসলিম ডোমেইনের অ্যালাইন করে, ঠিক না? তাহলে মুসলিম ডোমেইনের কেরিয়ার চুজিংটা হলো আপনি শান্তিটা পাচ্ছেন কিনা, আপনি মেন্টালি ফিজিক্যালি শান্তিতে আছেন কিনা, এটা হলো জরুরি আমাদের কাছে। সেজন্য কেরিয়ারটাকে ইসলাম কয়েক ভাগে ভাগ করে। যেমন আমরা বাংলাদেশে, আপনারা সবাই একটা টার্ম শুনে থাকেন প্রতি বছর, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, যে পৃথিবীর যেই দেশের জিডিপির রেশিও যত বেশি, ফিলোসফিক্যালি তাদেরকে তত বেশি উন্নত বলা হয়। অর্থাৎ আপনার ম্যাটেরিয়ালিস্টিক উৎপাদন যত বেশি, আপনি ব্যক্তি হিসেবে, আপনি দেশ হিসেবে তত বেশি উন্নত। কিন্তু এর এগেনিস্টে গিয়ে ভুটানে তারা অন্য একটা টার্ম ব্যবহার করে। তারা দেখলো তাদের মানুষের শান্তি দরকার, সুখ দরকার, এজন্য তারা জিডিপির পিছনে না ঘুরে তারা বললো যে জিডিএইচ, গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস, যে আমাদের মানুষেরা, ভুটানের মানুষেরা বছরে তাদের হ্যাপিনেসের মাত্রাটা কেমন, কোন মানুষটা কতটা সুখে থাকে, কোন প্রফেশনের মানুষ কতটা সুখে থাকে, সেটাকে তারা কি করে মানদণ্ড হিসেবে মূল্যায়ন করে রাষ্ট্রীয় উন্নয়নের জন্য। এই দুটোই কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক না হলেও 100% মত কি বলে ঐক্যমত পোষণ করে না। ইসলামেরটা হলো জিডিপি ঠিকই আছে, ইসলামেরটা হলো গ্রস ডোমেস্টিক আপনার পিস, জিডিপি, একটা হলো গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, একটা হলো গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস। আর ইসলাম যেটাতে ফোকাস করে সেটা হলো গ্রস ডোমেস্টিক পিস, যে আপনি মেইনলি কতটা শান্তির সাথে বসবাস করতেছে। এই শান্তি ফিজিক্যালি হতে পারে, এই শান্তি মেন্টালি হতে পারে। আমরা কেন ক্যারিয়ার আনসার্টনি নিয়ে সবসময় চিন্তার মধ্যে থাকি, এক ধরনের প্যারেশানের মধ্যে থাকি, একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকি, যে আমরা বেড়ে যাচ্ছি, গ্রাজুয়েশন শেষ করে ফেলতেছি, আমরা কোন প্রফেশনে যাব, কি করব, কোনো কিছু আমরা কুল কিনারা খুঁজে পাই না, এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে আমরা থেকে থাকি। এটার একটা কারণ হলো আমাদের যে ক্যারিয়ার অ্যালাইনমেন্টের যে পদ্ধতি, সেই পদ্ধতির আলোকে আমরা আমাদের ক্যারিয়ারের অ্যালাইনমেন্টটা করি না, যার কারণে এই প্রবলেমটা সবসময় আমাদের মধ্যে থেকে থাকে। এটার কারণে যেটি হয়, আমি ব্যক্তিগতভাবে যেমনি সাফার করতে হয়, আমার ফ্যামিলি সাফার করে, আমার সমাজ সাফার করে, সামগ্রিকভাবে রাষ্ট্র যখন আমার জন্য প্রপার একটা গাইডলাইন দিতে না পারে আমার প্রফেশনের জন্য, রাষ্ট্র টু সাম এক্সটেন্ট সাফার করে। এবার আসি, আমরা যদি চিন্তা করি ক্যারিয়ারটা আমরা কিভাবে চিন্তা করব, ক্যারিয়ারটা কয় রকম হতে পারে। একজন ব্যক্তি রিগার্ডলেস হি ইজ একাডেমিশিয়ান অর হি ইজ এনি আদার প্রফেশনালস, একজন মানুষের মেইনলি ক্যারিয়ারটা 3 ভাবে হয়। 3টে ক্যারিয়ার, 3টে পেশা বা 3 ধরনের জীবন ব্যবস্থা একজন মানুষ সেম টাইম কি করে রিটেইন করে, আপহোল্ড করে। 1 নম্বর হলো একাডেমিক, যেটা দিয়ে আপনি সত্য মিথ্যা যাচাই করতে পারবেন।
যেটা দিয়ে আপনি সততা অসততাকে যাচাই করবেন, যেটা দিয়ে আপনি লাইট এবং ডার্কনেসের পার্থক্য করবেন, এবং সে আলোকে আপনি জীবনযাপন করবেন। এবং ইসলামের সাথে কমপ্লিটলি কম্পেটিবল। ইসলাম বলছে হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের মধ্যে যারা জানো এবং যারা জানো না তারা তো সমান নয়। সুতরাং একাডেমিক্যালি একটা সাউন্ড ক্যারিয়ার এভরিওয়ান শুড হ্যাভ। প্রত্যেকের একটি একাডেমিক ক্যারিয়ার থাকতে হবে ইফ হি ওয়ান্টস টু অ্যাডভান্স হিমসেলফ অর হি ওয়ান্টস টু অ্যাডভান্স ইন সোসাইটি। তাহলে ইনিশিয়ালি আমাদের যে প্রবলেমটা, আমাদের সমস্ত কার্যক্রমকে আমরা একমুখী করে ফেলি, ওয়ান সেন্ট্রিক করে ফেলি একাডেমিক্যালি, যে আমি পড়াশোনা করতেছি কেন, আমি ভালো একটা চাকরি করতে পারবো। আমি কেন পড়াশোনা করতেছি, আমাকে ডক্টর বলবে, আমাকে ইঞ্জিনিয়ার বলবে, আমাকে লয়ার বলবে, আমাকে ব্যারিস্টার বলবে। তাহলে আমার ক্যারিয়ারের যে দৃষ্টিভঙ্গিটা, সেখান থেকে আমি চলে এসে স্রেফ একটা একেবারে মহাসাগরের এক ফোঁটা পানির পরিমাণে একটা জীবনের দিকে আমি ছুটাছুটি করছি। যার প্রথমত যে ক্যারিয়ারটা আমাকে ফোকাস করতে হবে সেটা হলো একাডেমিক ক্যারিয়ার, এবং এটা ইসলামিক্যালি প্রুভেন। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এবং আপনারা সবাই জানেন ইসলামের যে প্রথম শব্দ, যে প্রথম রেভিলেশন, ইকরা, তুমি পড়ো। তার মানে একজন মুসলিম মাইন্ড, একজন মুসলিম মনস্তত্ত্ব কখনোই জ্ঞানের বাইরে থাকতে পারে না। তাহলে প্রথমভাবে আমাকে চিন্তা করতে হবে আই হ্যাভ টু সাউন্ড ইন টার্মস অফ নলেজ। জ্ঞানের দিক থেকে আমার একটা ভালো ক্যারিয়ার থাকতে হবে। কিন্তু এটাই কি আমার সব কিছু? এটা সব কিছু না। জ্ঞানকে প্রপারলি হ্যান্ডেল করার জন্য কোথায় আপনার জ্ঞানকে, অর্জিত জ্ঞানকে আমরা অ্যাপ্লাই করবো, কোথায় আমরা চুপ থাকবো, কোথায় কথা বলবো, কোথায় কাজ করব, কোথায় পিছনে চলে যাব, এইটা জানার জন্য ক্যারিয়ারের আরও কিছু বিষয় আছে। এরপরে যদি আমরা চিন্তা করি আমাদের সেকেন্ড ক্যারিয়ারটা কি হতে পারে, সোশ্যাল ক্যারিয়ার। সোশ্যাল ক্যারিয়ারটা কেমন? আমরা সোসাইটির একজন মানুষ, আমি পরিবারের একজন মানুষ। তাহলে সোসাইটাল ক্যারিয়ারটা মূলত তৈরি হয় একটা পারিবারিক ক্যারিয়ারের মাধ্যমে। আমি একজন পরিবারের সদস্য, এই পরিবারের সদস্য হিসেবে আমি কারো সন্তান, কারো বাবা, কারো স্বামী। তার মানে এই তিনটা সেগমেন্টকে সামনে রেখে আমার আরেকটা ক্যারিয়ার ডেভেলপ করে, সেটাকে বলা হয় সোসাইটাল ক্যারিয়ার। এখানে আমার বিয়ে শাদীর বিষয় আছে, এখানে আমার বাবা হওয়ার বিষয় আছে, এখানে আমার সন্তান হওয়ার কিংবা আমি সন্তান হওয়ার বিষয় আছে। তাহলে ইসলাম এক্ষেত্রে বলছে, অনেক সময় আমরা চিন্তা করি একাডেমিক ক্যারিয়ারকে প্রসপার করতে 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 আমার বয়স, ছেলে হোক মেয়ে হোক, এখন যেটা হচ্ছে, কারণ ওয়েস্টার্ন ফিলোসফিটা আমাদের জন্য কতটা উপকারী কতটা অপকারী এটা আমরা অনেক সময় ডিস্টিংগুইশ করতে পারি না। ডিস্টিংশন করতে না পারার কারণে ওয়েস্টার্ন অ্যাপ্রোচে যেটাই আমাদের কাছে আসছে সেটাকে আমরা গ্রহণ করছি। তাহলে আমরা এখন যে কাজটা করছি, অনেক সময় আমি আমার একাডেমিক ক্যারিয়ারকে, একদম প্রফেশনাল ক্যারিয়ারকে প্রসপার করতে গিয়ে আমার যে সোশ্যাল ক্যারিয়ার আছে সেটাকে আমি পোস্টপোন করে দিচ্ছি, সেটাকে টু সাম এক্সটেন্ট স্কিপ করে দিচ্ছি। তাহলে সোসাইটাল ক্যারিয়ার যেটা, আমরা একাডেমিক ক্যারিয়ারকে প্রসপার করতে গিয়ে অনেক সময় বিয়ের কথাটা চিন্তা করে ফেলছি, চিন্তার মাথা থেকে বের করে ফেলছি মাথা থেকে। অনেক সময় পারিবারিক যে রেসপন্সিবিলিটিস আছে সেখান থেকে আমি দূরে সরে আসি। এটা কেন আসছে? ফিলোসফি, পশ্চিমা ফিলোসফি কি বলে এই ক্ষেত্রে? পশ্চিমা ফিলোসফিতে ফ্যামিলি বন্ডেজ বলতে কোনো কিছু নাই, খুব একটা ফ্যামিলি রেসপন্সিবিলিটিস বলতে কোনো কিছু খুব একটা নাই। আমি ইউরোপে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি সেখানে দেখেছি একজন মা কিংবা প্যারেন্টস সপ্তাহের একদিনে তার সন্তানদের সাথে দেখা করতে আসে। এমনভাবে দেখা করতে আসে, হয়তো কোনো একটা কফি হাউসে তারা দেখা করবে। 18 বছর প্লাস সন্তান, বাবা মা থাকে হয় নিজেদের বাড়িতে অথবা বৃদ্ধাশ্রমে, সন্তান তার মতো জীবনযাপন করে। রবিবার অথবা সপ্তাহের যে কোনো উইকেন্ডে তারা 1 ঘন্টার জন্য সময় অ্যালোকেট করে, বাবা মা এবং সন্তান একটা স্পেসিফিক কফি হাউসে তারা অ্যাপয়েন্টমেন্ট নেয়। সেখানে তারা খায়, কফি খায়, গল্প করে। যাওয়ার সময় ছেলে মেয়ে তাদের বিল দেয়, বাবা মায়ের বিল দিয়ে চলে যায়। এই যে একটা ফিলোসফিক্যাল, পশ্চিমা ফিলোসফির যে ক্যারিয়ার যদি তুমি ভালো করতে চাও, তুমি যদি তোমার ক্যারিয়ারকে প্রসপার করতে চাও, ফ্যামিলি ডাজন্ট ম্যাটার, ফ্যামিলিকে তোমার সামনে আনা যাবে না। এটা একটা ভুল চিন্তা। একজন মুসলিম ক্যারিয়ারের জন্য বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার এটা একটার সাথে একটা এনক্রিপ্টেড, একটার সাথে একটা ব্লক চেইনের মতো জড়িত। আপনি একাডেমিক ক্যারিয়ার আপনার সোসাইটাল ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত, আপনার সোসাইটাল ক্যারিয়ার আপনার স্পিরিচুয়াল ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত। এটা একটা হলিস্টিক প্রসেস। আপনি একটা ছেড়ে দিয়ে বাকি দুইটা ভালো করতে পারবেন না, বাকি দুইটা ছেড়ে দিয়ে একটা ভালো করা যাবে না। এজন্য আমাদের ক্যারিয়ার ডাইমেনশন, আমাদের ক্যারিয়ার স্ট্রাকচার একরকম, এবং পশ্চিমা বা ওয়েস্টার্ন ফিলোসফির ক্যারিয়ার ডাইমেনশন আরেক রকম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেন বিবাহ করবে? লিতাসকুনু ইলাইহা। একাডেমিক্যালি, সোশ্যালি অথবা অন্যান্য ক্ষেত্রে প্রেশার যখন তোমার উপর অনেক বেশি হয়ে যাবে, দেন ইউ শুড ফাইন্ড সাম রিল্যাক্সেশন, ইউ শুড ফাইন্ড সাম পিস, দেন গো টু ইউর ফ্যামিলি মেম্বার্স। দিস ইজ লিতাসকুনু ইলাইহা। কিন্তু আমরা কি করি? আমরা একাডেমিক ক্যারিয়ারকে প্রসপার করতে গিয়ে দেখা গেল আমার বয়স 35 হয়ে গেছে, আমার বয়স 40 হয়ে গেছে, আমি বিয়ের সাথে করার কথা চিন্তা করছি না। কিন্তু যখন এইটা আমার প্রয়োজন হয়, যখন বিয়ে করার কথা মাথায় আমার আসে, তখন আমার এই কাজ করার সুযোগ থাকে না। সোসাইটির, সমাজ চেঞ্জ হয়ে যায়, কালচারালে অনেক পরিবর্তন হয়ে যায়,
কিন্তু আমরা কেরিয়ারটাকে চুজ করি ভালো থাকার জন্য, সামগ্রিকভাবে ভালো থাকার জন্য। তাহলে সামগ্রিকভাবে ভালো থাকতে হলে আমাকে এই বিষয়গুলো কিন্তু সামগ্রিকভাবে হলিস্টিক্যালি অ্যাপ্রোচ আগে এগিয়ে যেতে হবে। আরেকটা হলো স্পিরিচুয়াল কেরিয়ার। একজন মানুষ কখনোই যতটাই একাডেমিক্যালি সাউন্ড হোক, যতটাই সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে সে হাই হোক, যতক্ষণ না তার স্পিরিচুয়ালি সে সাউন্ড না হচ্ছে, ততক্ষণ তার মানসিক যে প্রশান্তি সেটি আসছে না। এই জন্য মানসিক শান্তির জন্য আমাদের সব কিছুই ব্যালেন্স করে যেতে হবে, আমার একাডেমিক কেরিয়ার, আমার সোসাইটাল কেরিয়ার এবং স্পিরিচুয়াল কেরিয়ার। এই জন্য আল্লাহ তাআলা একটা বলছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তোমাদের মধ্যে যারা একাডেমিক্যালি অ্যাডভান্স, দে আর অ্যাডভান্স। তোমাদের মধ্যে যারা সোসাইটালি অ্যাডভান্স, দে আর অ্যাডভান্স। এবং তোমাদের মধ্যে যারা স্পিরিচুয়ালি অ্যাডভান্স, দে আর রিয়েলি অ্যাডভান্স। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। রাসূল একটা গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল বলছে যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, যে তোমাদের শরীরে একটা মাংসপিণ্ড আছে, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যদি ওই মাংসপিণ্ডটা সুস্থ থাকে তোমাদের সবকিছু সুস্থ হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায় তোমাদের সবকিছু নষ্ট হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল কলব, সাবধান সেটা তোমাদের অন্তর। তার মানে এটা স্পিরিচুয়ালিটির কথা বলছে। একজন মানুষ রিগার্ডলেস ইজ রিলিজিয়ান ফেইথ, এমনকি যদি যারা নন মুসলিম, যারা খ্রিস্টিয়ানিটি ফলো করে, যারা জুডাইজম ফলো করে, তারাও যদি স্পিরিচুয়ালিটি মেনটেন করে চলতে পারে, তাদের ক্যারিয়ারটা অনেক বেশি শাইনি হয়, প্রসপারাস হয়। এবার আসুন আমরা আজকের যে মূল আলোচনা, যে আমাদের ক্যারিয়ার আনসার্টেনিটিগুলো কোথায় কোথায়, যে ক্যারিয়ার আনসার্টেনের ক্ষেত্রে চ্যালেঞ্জটা কী কী। এখন একটা ক্যারিয়ার অনিশ্চয়তার মধ্যে কখন পড়ে, যখন আমি নানান কি সমস্যার মুখোমুখি হই। একটা ক্যারিয়ার কখনই আনসার্টেনিটির মধ্যে পড়ে, যখন আমার মধ্যে নানা ধরনের অবস্টাকলস তৈরি হয়। তাহলে সেই ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। দি ফ্যাক্টরস বিয়ন্ড দি আনসার্টেনিটি অফ দ্য ক্যারিয়ার, আমরা এটার উপর কিছু কথা বলবো, এরপর আমরা ওয়ে আউট নিয়ে কথা বলবো। সুতরাং আমরা আশা করবো আমরা যদি দুই আলোচনা শুনতে পারি, দুই সেগমেন্টের, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আমরা একটা ভালো আইডিয়া নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চ্যালেঞ্জেসগুলো যদি আমরা দেখি, সেখানেও আমরা কতগুলো ক্যাটাগরাইজ করতে পারি, কতগুলো ভাগ করতে পারি। কিছু চ্যালেঞ্জেস ইন্টারনাল চ্যালেঞ্জ, আমার ব্যক্তিগত সমস্যা, আমার পার্সোনাল ইস্যুস, আমার পারিবারিক ইস্যুস। আবার কিছু আছে এক্সটার্নাল প্রবলেমস, যেগুলো আমাদের পারিপার্শ্বিক জায়গা থেকে আসে, ইনস্টিটিউশন থেকে আসে, গভর্নেন্স সিস্টেম থেকে আসে, ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আসে। তো আমরা যদি বিগিনি করি যে আমাদের পার্সোনাল প্রবলেমগুলো কি, আমরা যখন কাউকে কোনো প্রবলেম মিটিগেট করতে যাই, তখন স্বভাবতই আমার হাতে যে প্রবলেম সলভ করার সুযোগ সেটা আমি সবার আগে সলভ করি। যিনি ক্যারিয়ারিস্টিক হবেন, যিনি ক্যারিয়ার আপহোল্ড করবেন, আগে তার মধ্যে কি প্রবলেম আছে সেগুলো সমাধান করতে হয়। আমি একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে চাই, সেই ক্যারিয়ার তৈরি করতে হলে সবার আগে দেখতে হবে আমার মধ্যে ভালো একটা ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে কি কি অবস্টাকলস আছে, কি কি প্রবলেম আছে, কি কি ইস্যুস আছে, সেগুলো আমাকে আগে করতে হবে, মিটিগেট করতে হবে। যেমন আমরা যদি বলি পার্সোনাল চ্যালেঞ্জের মধ্যে 1 নম্বর যে চ্যালেঞ্জটা আমি এখনকার জেনারেশনের মধ্যে পাই, সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যালেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট আমরা যেটা বলি। আমরা আজকে ধরেন আপনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, আপনি বসে আছেন, আমরা যেরকম মাছ শিকার করে আপনি মৎস্য শিকারের মতো বসে আছেন, আপনার ফেসবুকে কতজনে লাইক দিয়েছে, আপনার ছবিতে কতজনে শেয়ার দিয়েছে, ছবিটা কতজনে আপনাকে থাম্বনেল দিয়েছে, কতজনে আপনাকে কি বলে যে লাভ ইমোজি দিয়েছে। কেউ একজন যদি কোনো কারণে ডিসলাইক দেয়, তখন এই একটা ডিসলাইকের কারণে আপনি 3 দিন ঘুম থেকে উঠতে পারেন না, আপনার মনোকষ্ট থেকে উঠতে পারেন না। তার মানে আপনারা ইমোশনাল ইন্টেলিজেন্স ম্যানেজ করতে পারি না। ইমোশনকে, আবেগকে কখন কোথায় কতটুকুন শো করতে হবে, কখন আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, এটার জন্য আমাদের বড় একটা প্রবলেম হয়ে যায়। এই জন্য ক্যারিয়ার যদি আপনারা ভালোভাবে অগ্রসর হতে চাই, সবার আগে যে কাজটা করতে হবে, আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে ম্যানেজ করতে হবে। আপনার রাগ, আপনার ভালোবাসা, কখন কোথায় কতটুকুন রাগ করবেন। আমরা যেখানে ধরেন 10% রাগ দেখানো দরকার, সেখানে 100% রাগ করে ফেলি। যেখানে 100% রাগ করার কথা দরকার, সেখানে নিজেকে ফুললি কম্প্রোমাইজ করে ফেলি। যেখানে সত্য কথা বলা দরকার, সেখানে পুরাটা না বলে অর্ধেক বলি। বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে সেটা ব্যালেন্স করতে পারি এবং বাস্তবতাকে আমরা সামনে নিতে পারি। এই বাস্তবতাকে সামনে নিতে না পারা এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ম্যানেজ করতে না পারাটা ওয়ান কাইন্ড অফ শয়তানের ওয়াসওয়াসা। শয়তান বলছেন যে আল্লাহ আপনি আমাকে কি করেছেন, আমাকে পদচ্যুত করেছেন, যেহেতু আমাকে পদচ্যুত করেছেন আমি কি করব, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাহিলিহিম। যে আপনি যেহেতু আমাকে পদচ্যুত করে দিয়েছেন, আপনি যেহেতু আমি গোমরাহ করে দিয়েছেন, সেজন্য আমি আপনার বান্দাদের ইমোশন নিয়ে আই উইল প্লে উইথ দ্য ইমোশনস অফ ইউর ওয়ার্শিপার।
আমি তাদের ডান দিক থেকে আক্রমণ করব, আমি তাদের বাম দিক থেকে করব, আমি তাদের সামনের দিক থেকে করব, আমি তাদের পিছন থেকে করব। তার মানে ইমোশনটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, আমাদের ভালোর একটা সুন্দর একটা ভারসাম্যপূর্ণ একটা হলিস্টিক কেরিয়ার তৈরি করার পেছনে একটা বড় প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সেটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আপনারা সবাই জানেন অনেক লম্বা সময় রাসূলের জানাজা হচ্ছিল না। সাহাবীরা খুবই ডিপ্রেশনে চলে গেল যে রাসূল নাই, এটা সাহাবীরা ভাবতেই পারছিলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতে করতে সেন্সলেস হয়ে যাচ্ছে। এই যখন অবস্থা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন, খুবই সংক্ষিপ্ত একটা অ্যাড্রেস করলেন যে তোমরা এখন ইমোশন দেখাচ্ছ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, দিস ইজ দি ট্রু। তোমরা এখন যাই করো, তোমরা রাসূলকে নতুন করে জীবন দিতে পারবা না, তোমরা নতুন করে রাসূলকে আবার জীবিত করে তার আনুগত্য করতে পারবা না, বরং রাসূল যেটা দেখিয়ে গিয়েছেন, দেখে গেছেন, সেটাই তোমাকে গ্রহণ করে তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, এই বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে। তখন তিনি একটা দুর্দান্তকা ভাষণ দিলেন, বললেন আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে যদি কেউ মুহাম্মাদের ইবাদত করো, ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মদ অলরেডি মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তবে হ্যাঁ, তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, মনে রেখো আল্লাহ আছেন এবং তিনি চিরঞ্জীব। এটা দ্বারা তিনি কি করলেন? সাহাবীদের যে ইমোশনালি তারা অনেক বেশি অ্যাটাচ হয়ে গেছে রাসূলের সাথে, রাসূলের মৃত্যুটাকে গ্রহণ করতে মেনে নিতে পারছেন না, চরম বাস্তবতা, ইমোশনাল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট করার যে ফিলসফি, যে থিওরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিলেন, সেটার কারণে তখন সবাই গিয়ে গেল কমেন্ট পয়েন্ট হয়ে গেল। এই জন্য আমাদের জীবনের বড় বড় ক্ষেত্রে এই ইমোশন কিন্তু আমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে। আমরা এই ইমোশনকে যদি প্রপারলি হ্যান্ডেল করতে পারি, আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আমরা ক্যারিয়ার অর্জন করার ক্ষেত্রে ভালোভাবে এগিয়ে যেতে পারি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকে সবার হেডে, ছোট বড় সবাই, মুরব্বি, এভরিওয়ান ফেস দি সেম প্রবলেম, হুইচ ইজ সোশ্যাল মিডিয়া এডিকশন। আমরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ের দোষ দিই, আমরা অনেক সময় টিচারদের দোষ দিই, আমরা অনেক সময় অনেক কিছুর দোষ দিই, কিন্তু আমি আমার সমস্যাগুলো দেখি না। আজকে যদি কেরিয়ার হ্যাম্পারিংয়া, একটা ভালো কেরিয়ার অর্জনের সবচেয়ে বড় মেজর সিভিয়ার প্রতিবন্ধকতা আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা নাম্বার 1-এ আসে। আপনারা আসলে আশ্চর্য হয়ে যাবেন, 2025 সালের একটা জরিপ আমি আপনাদেরকে বলি, সেটা বাংলাদেশে দেখানো হচ্ছে যে প্রায় 60 মিলিয়ন, 6 কোটি বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এবং এই 6 কোটি মানুষের মধ্যে প্রায় পুরা জনশক্তির 34.3%। আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এবং আনফর্চুনেটলি এটা দুঃখজনক হলো সত্য যে এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে প্রায় বেশিরভাগই হতো 18 থেকে 24 বছর বয়সী, যারা সবাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টস, অথবা সে বিশ্ববিদ্যালয়ে যাবে কিংবা বিশ্ববিদ্যালয় শেষ করে ফেলছে, যে সময়টা তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেটা তার ক্যারিয়ার তৈরি করার সবচেয়ে ক্রিম সময়। এই সময়ে একটা স্টুডেন্ট একটা দেশের, বিশেষ করে বাংলাদেশের মতো তৃতীয় উন্নয়নশীল দেশসমূহের যদি এমন হয়, তাহলে আমরা কল্পনা করতে পারি কিনা যে ক্যারিয়ার আমার হচ্ছে না, এটার জন্য আমি কাকে দোষ, কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই, আগে নিজে সংশোধিত হতে হবে। এবং বলা হচ্ছে গড়ে প্রতিদিন একজন ইউজকারী, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী গড়ে 3 ঘন্টা করে সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাহলে আমরা যদি চিন্তা করি 600 কোটি ইন্টু 3, প্রায় 18 কোটি ঘন্টা আমরা প্রতিদিন নষ্ট করছি সোশ্যাল মিডিয়ায়। 18 কোটি ঘন্টা, একটা জাতির জীবন থেকে 18 কোটি ঘন্টা শুধু সোশ্যাল মিডিয়ায়। এবং যদি আমরা এটা প্রোডাক্টিভিটি মূল্যায়ন করি, এই যে আমরা 18 কোটি ঘন্টা, এটা হলো মিনিমাম, এটা আরো অনেক বেশি। আসলে আমরা কেউই 3 ঘন্টা না, 5 ঘন্টা 6 ঘন্টা, এমনকি পুরো রাত আমার স্ক্রলিং করতে করতে চলে যায়। সকালবেলা ক্লাস মিস করি, সকালবেলা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন মিস করি, শুধুমাত্র সারা রাত আমি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করার কারণে। এরকম আমাদের ক্ষেত্রে হয় না? তাহলে আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু সোশ্যাল মিডিয়া এডিকশন। এই জন্য আমাদেরকে এখান থেকে দূরে আসতে হবে। এরপরেও আমরা সবসময় এই সোশ্যাল মিডিয়া এডিকশন থেকে কেরিয়ারটা আমায় কোন জায়গায় ক্ষতিগ্রস্ত করে, আমার মধ্যে হতাশা তৈরি হয়। আমি অনেক অবাস্তব জিনিস সেখানে দেখি, যেটা বাস্তবতা নাই, যেটার সাথে জীবনের কোনো সম্পৃক্ততা নাই, এমন কিছু বিষয় সেখানে দেখলে আমার মনের মধ্যে, মানসিকতার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়। এরপরে হলো অ্যাংজাইটি তৈরি হয়, পরশ্রীকাতরতা তৈরি হয়। আপনি যেটা না সেটা হওয়ার চিন্তা করি, আমি যেটা হওয়ার সময় আমার এখনো হয় নাই, সেটা হওয়ার চিন্তা করতে গিয়ে আমার মধ্যে হতাশা তৈরি হয়, আমার মধ্যে পরশ্রীকাতরতা তৈরি হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে যে উনজুরু ইলা মান আসফালু মিনকুম, যে তোমরা নিচের দিকে তাকাও, যে তোমাদের যে নিচের দিকে আছে তার দিকে তাকাও।
ওয়ালা তাকদুরু ইলা মান ফাওকাকুম, যে তোমাদের উপর আছে তাদের দিকে তাকিও না। এজন্য ইনস্টাগ্রাম ইউজ করে 2020 সালের আরেকটি জরিপ, ইনস্টাগ্রাম ইউজ করে এই রকম তরুণ তরুণীদের মধ্যে প্রায় 60%, তারা 67% তারা তাদের শরীরের চেহারার আকৃতি নিয়ে ইনসিকিউর ফিল করে। কেন? সারা দেশে ইনস্টাগ্রামে থাকে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, যারা ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ছবি আপলোড করে, এদের ছবিটা কি রিয়েল ছবি নাকি সামথিং ডিফারেন্ট? রিয়েল ছবি না তো, এরা বিভিন্নভাবে সাজুগুজু করে ছবি দেয় যেটা তাদেরও রিয়েল না, কিন্তু সেটা থেকে আপনার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, সেটা থেকে আপনি পরশ্রীকাতর হচ্ছেন, সেটা থেকে আপনি কিন্তু ডিপ্রেশন তৈরি হচ্ছে। তার মানে আমি শুরুতে যেটা বলেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যালেন্স যদি করতে আমরা না পারি, তাহলে শুধু কেরিয়ার আমাদের সমস্যা হয় না, বরং আমাদের মানসিক স্বাস্থ্য করতে তো ভয়ঙ্কর সমস্যা হয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় স্টুডেন্টস, এরপর আরেকটা কেরিয়ারের সমস্যা যেটা আমরা আমাদের বড় ধরনের প্রতিবন্ধক হিসেবে কাজ করে, সেটা নাম প্রচন্ড রকম অলস। আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে হয়তো 2 সপ্তাহ আগে অ্যাসাইনমেন্ট দিই, 2 সপ্তাহ পরে অ্যাসাইনমেন্ট যদি জমা দেওয়ার কথা, যদি প্রেজেন্টেশন জমা দেওয়ার কথা, সেদিন বলে স্যার আমাকে আরেকটু সময় দেন। তার মানে আপনি অলস ছিলেন, আপনি লেজি ছিলেন, আপনার নো মেন্টর। আমরা কিসের পিছনে ছুটছি আমি জানি না। একজন ভালো ক্যারিয়ারিস্টিক হতে হলে আপনি একজন প্রপার মেন্টর সিলেক্ট করতে হবে, যিনি আপনাকে গাইড করবেন, যিনি আপনাকে পথ দেখাবেন কিভাবে একটা ভালো ক্যারিয়ার তৈরি করা যায়। দেখুন, এই জন্য যারা এই সমস্ত ক্ষেত্রে উদাসীন, যারা অলস, যারা নিজের জীবনের ব্যাপারে সিরিয়াস না, যারা সেলফ রেসপেক্ট নিজের মধ্যে নাই, যারা নিজের মধ্যে সেলফ রেগুলেশন মেনটেন করেন না, তাদের ব্যাপারে কোরআন একটা খুব ক্ষতিকর, খুবই ভয়ঙ্কর একটা আয়াত বলছেন যে যারহুম, তাদেরকে ছেড়ে দাও। আমি তাদেরকে নানাভাবে বুঝিয়েছি, আমি রাসূল পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, কোরআন বুঝিয়েছে বারবার, রাসূল বুঝিয়েছেন, এরপরও যখন তারা বোঝে না, যারহুম, তাদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু, তারা খাবে, তারা কি বলে যে আপনার চেক ইন দিয়ে বিভিন্ন দামি দামি পশ সফিস্টিকেটেড রেস্টুরেন্টে তারা চেক ইন দেয়, খেতে দাও তাদেরকে। ওয়ায়াকুলু ওয়ায়াতামাত্তাউ, লেট দেম এনজয় দেয়ার লাইফ, তাদেরকে জীবনটা উপভোগ করতে যাও। ওয়ায়ুদিহিমুল আমল, এবং তারা যেটার উপর স্থির আছে সেটা তাদেরকে করতে দাও। ফাসাউফা ইয়ালামুন, তো অচিরেই তারা এটা বুঝবে। আমাদের মধ্যে হতাশা কখন তৈরি হয়? যখন আমি একটা চাকরি পাই, যখন আমি এক্সপেক্টেড স্যালারি আমি পাই না, আমার মধ্যে হতাশা তৈরি হয়। কারণ আমি আমাকে যেভাবে প্রস্তুত করার কথা দরকার ছিল সেভাবে প্রস্তুত করি নাই বলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে তুমি যে এখন উদাসীনভাবে সময় নষ্ট করছো, তোমার জীবনের গুরুত্বপূর্ণ টাইম কিল করছো, এটার জন্য তোমাকে অচিরে কি করতে হবে? তোমাকে রিগ্রেট করতে হবে এটার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। এরপর আমাদের কোনো প্ল্যান নেই। আপনি কি হতে চান ক্যারিয়ারে, আসলে আপনি কোন জায়গায় যেতে চান, আপনি নিজেকে কোথায় দেখতে চান, এই ধরনের কোনো প্ল্যান আমরা যদি ক্লাসের 10 জন স্টুডেন্টকে, 30 জন স্টুডেন্টকে বলি যে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, কেউ ঠিকভাবে বলতে পারে। তার মানে এই যদি হয় অবস্থা, তাহলে অবশ্যই আপনি ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন না। এটাও কোরআনিক প্রিন্সিপাল। কোরআন বলছে ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামীর জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো, ইউ শুড কি বলে রিভাইজ। তুমি আগামীর জন্য তুমি কি প্রস্তুতি নিচ্ছ। তোমার আগামীকাল তুমি গ্রাজুয়েশন শেষ করে ফেলছো, 3 সেমিস্টার পরে তুমি গ্রাজুয়েট হয়ে যাচ্ছ, 4 সেমিস্টার পরে গ্রাজুয়েট হয়ে যাচ্ছ, কিংবা তুমি আজকে ভর্তি হয়েছো, 4 বছর তুমি গ্রাজুয়েট। হোয়াটস ইউ প্ল্যান আফটার গ্রাজুয়েটিং? ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য তোমার কি প্রস্তুতি, তুমি সেদিকে তাকাও। সম্মানিত আমার প্রিয় ভাই, ছাত্রছাত্রী ভাই বোনরা, এরপর আরেকটা ব্যারিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আপনারা সবাই ইংরেজিতে পড়েন, ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন। আমি বিশ্বাস করি আপনারা সবাই খুবই ভালো ইংলিশ, খুবই ফ্লুয়েন্ট আপনারা। কিন্তু এটা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা এখানে সবাই 10 মিনিট টানা ইংলিশে তো কথা বলতে পারবেন উইথ প্রপার অ্যাকসেন্ট, উইথ ফ্লুয়েন্সি? মাস্টার অফ ল্যাঙ্গুয়েজ, আপনি যেই কোনো ভাষায় মাস্টার হলেই আপনার ক্যারিয়ারে একটা গুরুত্বপূর্ণ গেট খুলে গেল। আপনি যেই কোনো ক্যারিয়ার অপরচুনিটি যদি অর্জন করতে চান, আপনাকে সবার আগে ইউ শুড বি দি মাস্টার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এই যে আপনি বাংলা ভালো পারেন, এমনকি ইংরেজি, আমরা যদি ইংরেজিকে স্কিপ করে চাই, আমরা যে বাংলায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা কি ভালোভাবে বাংলাতেও কথা বলতে পারি? পারি না। তাহলে সবার আগে নিজের উইকনেসগুলো আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন কোন দুর্বলতার কারণে আমরা যদি প্রেজেন্টেশনের কথা বলি, আমরা একটা প্রোডাক্টিভ প্রেজেন্টেশন দিতে পারি না, যে প্রেজেন্টেশনে মানুষ ইমপ্রেস হবে এমন একটা সুন্দর ভালো মানের প্রেজেন্টেশন আমি রেডিও করতে পারি না, দিতেও পারি না। তাহলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আপনার আমার কেরিয়ার চুজিংয়ের ক্ষেত্রে, ভালো কেরিয়ার অর্জনের ক্ষেত্রে বড় একটা প্রতিবন্ধকতা তৈরি করে। এরপরে আরেকটা বিষয় ফাইন্যান্সিয়াল লিটারেসি। আমরা আমাদের বাবা থেকে, মায়েদের কাছ থেকে বা বড় ভাইদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি, কিন্তু এই ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় আমরা জানি না।
পৃথিবীতে একমাত্র লেস ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্কিল আমি যদি যতগুলো দেশে আমি গিয়েছি, ইয়ুথদের সাথে কথা বলেছি, আমি দেখেছি আনফর্চুনেটলি বাংলাদেশের ইয়াংদের মধ্যে ফাইন্যান্স ম্যানেজমেন্টের ক্যাপাসিটি অনেক বেশি কম। কিন্তু যদি আমরা প্রপারলি ফাইন্যান্স ম্যানেজ করতে পারতাম, ধরেন ফর এক্সাম্পল আপনি একটা ক্যারিয়ারের জন্য একটা এনহান্সমেন্ট কোর্স করবেন, আপনি একটা অ্যাডভান্স কোর্স করতে চান, এইদার ইন ল্যাঙ্গুয়েজ, রিসার্চ মেথোডোলজি, এনিথিং, অথবা কোনো সফট স্কিল ডেভেলপমেন্ট করতে আপনি চাচ্ছেন, ইউ আর ব্রোক, আপনার কাছে এক পয়সাও নেই, কিন্তু দেখা যাচ্ছে গত 4 বছর যদি হিসাব করেন আপনি ইতিমধ্যে 15-20 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন, এখন আপনি শূন্য। কেন? কারণ আপনি ফাইন্যান্স ম্যানেজমেন্ট করতে পারেন নাই। যদি প্রপারলি ফাইন্যান্স ম্যানেজমেন্ট করতে পারতেন, আপনার ক্যারিয়ারের জন্য, প্রমোশনের জন্য একটা কোর্স আপনার দরকার, আপনার টাকা নেই কোর্স করার জন্য, কারণ আপনি ফাইন্যান্স ম্যানেজমেন্ট করতে পারেন। আমরা ফাইন্যান্স ম্যানেজমেন্ট করতে পারিনি। তাহলে পার্সোনাল গ্রোথ এবং পার্সোনাল এনহ্যান্সমেন্টের জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা বেশি জরুরি। এরপরে ল্যাক অফ কমিউনিকেশন স্কিলস। আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টের কাছ থেকে কিছু মেসেজ পাই, একটা মাস্টার্স পড়ো কিংবা অনার্স পড়ো স্টুডেন্ট মেসেজ লেখে, এটা পড়লে আমাদের খারাপ লাগে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট লেভেলের মেসেজ। তাহলে আপনি একটা ইমেল যদি আপনাকে লিখতে দিই যে আমি আপনাকে অ্যাসাইন করলাম, এটাই আপনার অ্যাসাইনমেন্ট, যে আপনি অমুক অফিসের এমডিকে একটা ইমেইল লিখবেন, আমি আপনাকে এই ইমেইল একটা অ্যাসাইনমেন্টে পাঠাবো, এমডি আপনার 2 শব্দ 5 শব্দ পড়ে করে ইমেইল পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে বিকজ অফ ল্যাক অফ কমিউনিকেশন স্কিলস। আজকে পৃথিবীতে যদি কেউ শাইন করতে চায়, কেউ ফ্লাই ওভার দ্য স্কাই করতে চায়, দেয়ার ইজ নো অল্টারনেটিভ আনলেস হ্যাভিং এ গুড স্কিল কমিউনিকেশন বা কমিউনিকেশন স্কিল। এই জন্য এটা আমাদের খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এই সবগুলো আমি বললাম পার্সোনাল প্রবলেমস, এই সবগুলো আমি বললাম ইন্ডিভিজুয়াল ভেরিয়াস, কিন্তু আমাদের কিছু কালেকটিভ চ্যালেঞ্জও আছে না? আমাদের কিছু সোসাইটাল প্রবলেমস আছে আমাদের। যেমন ফর এক্সাম্পল আমরা যদি কালেকটিভ চ্যালেঞ্জেস এর কথা বলি, আমাদের এডুকেশন সিস্টেম একটা বড় চ্যালেঞ্জ আমাদের এখানে আছে। যেমন কেমন সেটা, আমরা যেটা পড়ছি বাস্তবতার সাথে সেটার মিল অনেক বেশি কম। আপনি যেটা পড়ছেন, আমরা যেটা পড়াচ্ছি, আপনি যখন রাস্তা নামবেন আপনি দেখবেন সেটার বিপরীতে মানুষ অবস্থান করছে। যেন আমরা পড়ি যে আমরা বলি মিথ্যা বলা মহাপাপ, বলি না? বলি কি না? কিন্তু বাংলাদেশে আপনি কোনো একটা কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি মিথ্যা ছাড়া করা যায়? আমরা বলি ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাওয়া অপরাধ, আমরা বলি আপনার দুর্নীতি করা অপরাধ, কিন্তু আজকে যারা এই দেশের সবচেয়ে বড় বড় শিক্ষিত মানুষ, তারাই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। তার মানে কি আমি পেলাম? আমি যেটা পড়ছি সেটার বাস্তব প্রতিফলন আমি আমার ময়দানে গিয়ে পাচ্ছি না, অন ফিল্ডে গিয়ে, অন গ্রাউন্ডে গিয়ে এটার এগেনিস্ট কার্যক্রম অ্যাক্টিভিটিস আমি পাচ্ছি। তার মানে এডুকেশনের সাথে আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড অ্যাপ্রোচের সাথে এটার কোনো মিল নেই। এটা বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কারণে আমার শিক্ষা এবং থট প্রসেসের সাথে সবসময় একটা কন্ট্রাডিক্টরি অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়, সবসময় একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, যার কারণে কেরিয়ার চুজিংয়ের ক্ষেত্রে আমি একটা ডাইলামার মধ্যে থাকি, আমি একটা সংকটের মধ্যে থাকি। তাহলে এটা একটা কালেকটিভ সমস্যা এডুকেশন সিস্টেম। এরপরে শিক্ষা আমাদের অনেক বেড়েছে, শিক্ষার মাত্রা অনেক বেড়েছে, শিক্ষকতার হার অনেক বেড়েছে, শিক্ষিতের হার অনেক বেড়েছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ফিয়ার, আমাদের ভয় কিন্তু ড্রামাটিক্যালি বেড়েছে। আপনি মসজিদে আরাম করে নামাজ পড়তে যেতে পারেন না, আপনি ভয় পান। কেন ভয় পান? আপনার জুতা চুরি হয়ে যাবে। তাহলে এডুকেশন বেড়েছে, আপনার একটা জুতার সিকিউরিটি এই দেশে এখনো হয়নি। আপনি সবজি কিনতে ভয় পাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন, আপনি একটা ভালো জায়গায় খেতে যাবেন, আপনি খেতে পারছেন না ভয়ে, আপনি অনেক কিছু খেতে ইচ্ছে করে আপনি কিনতে পারেন না, ভয় করেন আপনি। তার মানে শিক্ষার হার বেড়েছে, সচেতনতা বেড়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হওয়ার কথা ছিল ইমপ্লিমেন্টেশন সেটা হয় না। আমি ভয় পাই। শিক্ষা যেমন বেড়েছে, আমার চারপাশের ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। আমি বাচ্চার জন্য ভালো একটা খাবার কিনতে পারি না, আমি নিজের জন্য ভালো একটা খাবার কিনতে পারি, যেখানে যাচ্ছি সেখানে ভয় কাজ করে। তারপরে শিক্ষাটা যখন কাজ ছিল শিক্ষার ভয় দূর করা, শিক্ষার কাজ ছিল আমাকে লাইফ স্মুথ করা, লাইফ ইজ করা, কিন্তু সেই জায়গাতে শিক্ষা আমাকে ভয় ঢুকাচ্ছে। তাহলে শিক্ষিতের হার বেড়েছে, শিক্ষার পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু আমার ভয় কাটেনি। সেজন্য আমি এক ডাইলামার মধ্যে থাকি। এই ডাইলামা আমাকে একটা ভালো কেরিয়ার চুজিং করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এরপরে আমাদের যে এডুকেশন সিস্টেম, পৃথিবীর উন্নত দেশগুলোতে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট ভর্তি করাবে, অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি ফার্স্ট ইয়ার যখন একটা স্টুডেন্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়, ওই প্রথম বছরে তার চাকরি নিশ্চিত হয়ে যায়। আর আমাদের এখানে এটার উল্টো, আমাদের শিক্ষা যত বাড়ছে বেকারত্বের হার তত বেশি বাড়ছে। এখানে শিক্ষা যত বেড়েছে বেকারত্ব তত বেড়েছে, যার কারণে এটা আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে ভালো একটা কেরিয়ার চুজিং এর ক্ষেত্রে। বেকারত্ব কমানোর চেয়ে বরং আমাদের শিক্ষা বেকারত্ব বাড়াচ্ছে। এরপরে শিক্ষা বাণিজ্যিক হয়ে গেছে, এবং শিক্ষা বাণিজ্যিক হওয়াতে যেটা হয়েছে, এক পক্ষ জিতছে আরেক পক্ষ হারছে, দুই পক্ষ উইন উইন সিচুয়েশনে যাচ্ছে না।
কেউ 50% জিতছে, কেউ 50% হারছে, কেউ 100 ভাগ জিতছে, কেউ 100 ভাগ হেরে যাচ্ছে, কিন্তু এখানে 50-50 জিতছে না কেউ। এটা একটা আমাদের সংকট। এই সংকটগুলো বাস্তবসম্মত সংকট, যেই সংকটগুলো মূলত আমার এবং আপনার পক্ষে খুব বেশি সমাধান করা সম্ভব না, তবে সচেতনতা এবং সচেতন করা সম্ভব। যেগুলো পলিসি মেকিং পর্যায়ে আছে সেখানে গিয়ে কথা বলা সম্ভব। এরপরে গ্লোবালাইজেশন এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে জব মার্কেট সংকুচিত হয়ে যাচ্ছে। এখান থেকে ধরুন আপনি যদি বিদেশে যেতেন এখন থেকে 5 বছর আগে, তখন আপনার বিভিন্ন কাগজপত্রগুলো অনুবাদ করানো লাগতো, বিশেষ করে যারা অন্য ডিপার্টমেন্টে পড়ে। এখন কি আর অনুবাদ করার জন্য কেউ দৈনিক বাংলা মোড়ে যাওয়া লাগে না। জব মার্কেট সংকুচিত হয়ে আসতেছে, সবকিছু রোবোটিক সার্ভিসে চলে যাচ্ছে। আপনি ঢাকাতে অনেক রেস্টুরেন্ট পাবেন, আমি জানি না, আমি বিবেকের রেস্টুরেন্ট নাম শুনেছি, বাট আমি দেখে এসেছি যে রেস্টুরেন্টে অনলি ম্যানেজার টাকা গুনতেছে আর বাকি সমস্ত সার্ভিসগুলো দিচ্ছে রোবটে। তার মানে আমাদের জব যে ইন্ডাস্ট্রিগুলো আছে, জব ইন্ডাস্ট্রিতে রোবোটিক যে রেভলিউশন হয়েছে, সেই রোবোটিক রেভলিউশনের কারণে একটা বড় ধরনের জব সংকট তৈরি হয়েছে, চাকরি সংকট তৈরি হয়েছে। এগুলো বাস্তবসম্মত সমস্যা। এরপর আসলে প্রিভিয়ার আমি শেষ পয়েন্টের কথা বলতে চাই, এখন আমাদের কি করণীয়? আমরা তো তখন সমস্যাগুলো শুনলাম যে আমাদের ব্যক্তিগত সমস্যা আছে, আমাদের তো সমষ্টিক সমস্যা আছে। তাহলে এই সব সমস্যাগুলোকে সামনে রেখে আমি কিভাবে এগুলোকে মিটিগেট করে আমি একটা স্পিরিচুয়ালি, সোসাইটালি এবং একাডেমিক্যালি একটা সাউন্ড কেরিয়ার আমি তৈরি করতে পারি। নাম্বার 1, কিছু প্র্যাকটিক্যাল বিষয় আছে যেগুলো আমাকে অবশ্যই মেনটেন করা উচিত। যেমন আমাদের প্রত্যেকের কিছু না কিছু স্কিল আছে, সেই ক্ষেত্রে আমার যেই স্কিলটাই থাক না কেন, সেই স্কিলটাকে যদি আমি এন্টারপ্রেনারশিপে শিফট করতে পারি, দেন আশা করা যায় গ্রাজুয়েশনের পরে আমাকে 4 বছর 5 বছর 6 বছর অন্যের পিছনে ঘুরতে হবে না। সেটা কেমন? একজন সাহাবী ছিলেন, নাম ছিল আপনার আব্দুর রহমান ইবনে আউফ। তিনি যখন হিজরত করে চলে গেলেন, মক্কায় চলে গেলেন, এক আনসার সাহাবী, তার নাম ছিল সাদ ইবনে রাবিয়া। সাদ ইবনে রাবি আব্দুর রহমান ইবনে আউফকে অফার করলেন যে আপনি আমার ভাই, আপনি আমার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে যান, আপনি আমার স্ত্রী অনেকজন আছে, কয়েকজন আছে, আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে যান। তখন তিনি বললেন, না ভাই, আপনার কাছ থেকে আমার কোনো কিছু লাগবে না, বরং আপনি আমাকে বাজার দেখিয়ে দেন, আমার কাছে বিজনেস স্কিল আছে, সেই স্কিল নিয়ে আমি আমার সাস্টেইনেবিলিটি মেনটেন করতে পারব। তার মানে তিনি অন্যের সহযোগিতা নেন নাই, তিনি কারোর প্রতি ডিপেন্ডেন্ট হন নাই, বরং উনি ইন্ডিপেন্ডেন্ট স্কিল দিয়ে যতটুকুন সম্ভব ছিল ততটুকুন দিয়ে সার্ভাইভ করেছে। তারপর প্রিয় স্টুডেন্টেরা, ছাত্রছাত্রীরা, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো স্কিল আছে। স্কিল নাই এটা ইম্পসিবল। ফর এক্সাম্পল, আমরা যদি বলি আমাদের অ্যাটলিস্ট, যেহেতু আমরা ইংলিশে পড়ি, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের কি আছে, স্কিলটা তো আছে। এবং আপনি পৃথিবীর যেখানেই যাবেন, ইংলিশ ইজ দি মোস্ট পাওয়ারফুল গেট টু রিচ অল দি অপরচুনিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সেজন্য আপনি যদি মাস্টার হন, ইফ ইউ মাস্টার ইন এনিথিং, ইউ ক্যান শাইন ইন দ্যাট স্পেসিফিক ফিল্ড। এই জন্য আমরা প্রত্যেকের যার যে স্কিল আছে, আপনি হয়তো ভালো কথা বলতে পারেন, আপনি ভালো লিখতে পারেন, এটা কি আপনি শিফট ইনটু দি এন্টারপ্রেনারশিপ। তাহলে অন্তত ক্যারিয়ারের যে আনসার্টেনিটি আছে, ক্যারিয়ার যে ঝুঁকি আছে, ইন্ডিপেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হবে ঝুঁকি থেকে বের হয়ে এসে, এটা আমাকে করতে হবে। এরপরে যেটা করতে হবে, অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি। যার কারণে সময় এটা নাই, ওইটা নাই, এই সমস্যা ওই সমস্যা, সব সময় প্রবলেম ফোকাস সেন্ট্রিক আমরা হয়ে থাকি। এটা করা যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইউর লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ গুড ক্যারিয়ার, ইউ শুড গ্র্যাব এভরি সিঙ্গেল অপরচুনিটি। আমি মাঝে মাঝে বলি, এটা আমার একটা কি বলে ফ্ল্যাগশিপ স্লোগান, যে আপনি যদি স্কিলফুল হন, আপনি যদি যথেষ্ট স্মার্ট হন, দেন মরুভূমির মধ্যে যদি আপনাকে রেখে আসা হয়, ইউ ক্যান সার্ভাইভ, ইউ ক্যান স্ট্রাগল। আবার যদি আপনি আনস্কিলড হন, আনপ্রোডাক্টিভ হন, আপনাকে যদি টাকশালের মধ্যে বসিয়ে দেওয়া হয়, সেখান থেকে আপনি টাকা বের করতে পারবেন না, টাকা চিনবেন না। দিস ইজ দ্য ট্রু, দিস ইজ রিয়ালিটি। এই জন্য আল্লাহর সুন্নাহ হচ্ছে, আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে কোনো না কোনো যোগ্যতা দিয়ে তৈরি করেছেন, সেই যোগ্যতাটাকে আপনি কাজে লাগান, সেটাকে আপনি অ্যাডপ্ট করে যেই কোনো সিচুয়েশন অ্যাডপ্ট করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো একটা ক্যারিয়ার আমরা পেয়ে যাবো। এরপর হলো সেলফ রেসপেক্ট অ্যান্ড কনফিডেন্স, যেটা আমরা সবসময় এটা নিয়ে অনেক লো ফিল করে থাকি। আমরা সবসময় লো স্টিল ফিল করি যে আমি এটা পারবো না, আমার এই আত্মবিশ্বাস নাই, আমি এটা করতে পারবো না, কারণ আপনার সেলফ রেসপেক্ট আপনার প্রতি নাই। আপনি নিজের আত্মমর্যাদা, নিজেকে সম্মান দেওয়ার মতো যে শক্তি, সেই শক্তি আপনার নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তুমি চিন্তা কেন করতেছ, তুমি পেরেশান কেন হতে? তুমি তো সর্বোচ্চ, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ, তুমি গুণাবলী সম্পন্ন, তোমার কোয়ালিটি আছে, তোমার যোগ্যতা আছে। জাস্ট তুমি স্কেলেট ইউর সেলফ রেসপেক্ট, স্কেলেট ইউর সেলফ কনফিডেন্স,
তাহলে আমাদেরকে এই দুইটা কাজ করতে হবে, সেলফ রেসপেক্ট এবং সেলফ কনফিডেন্স। এরপরে যেটা করতে হবে, আমরা অনেক সময় অতীত নিয়ে, আমি কোথায় পড়েছি, আমার অতীত কি ছিল, এটা নিয়ে ঘাটতে আমার জীবন অর্ধেক শেষ হয়ে যায়। অতীত ইজ অতীত, পাস্ট ইজ পাস্ট। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটাই আপনার ভবিষ্যৎ, এটাই আপনার বর্তমান। আপনি যদি অনার্স থার্ড ইয়ারে পড়েন এটাই আপনার বাস্তবতা। মানুষ যেখানে দাঁড়িয়ে আছে এক্সাক্ট দিস ইজ হিজ ট্রু রিয়েলিটি। ওই ট্রু রিয়েলিটিকে মাথায় রেখে আপনি আপনার পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা যারা গাড়ি ড্রাইভ করি, গাড়ির মধ্যে রিয়ার ভিউ থাকে, রিয়ার ক্যামেরা, পিছনের দিকে তাকানোর জন্য। এখন পিছনের দিকে ড্রাইভ যখন আমরা করে একজন ড্রাইভার, সে কি সামনের দিকে তাকায় না পিছনের দিকে তাকায়? বড়টা বাকি সামনের দিকে তাকায়। কিন্তু পিছনের যে মিররটা দেয়া আছে, যাতে করে পিছন থেকে কোনো অবজেক্ট, কোনো গাড়ি ওভার ফোর্স, ওভার স্পিড এসে তার ক্ষতি করতে না পারে, সেজন্য মাঝে মধ্যে আমরা পিছনের দিকে তাকাই। কিন্তু যদি এমনটা হয় যে আমি শুধু পিছনের দিকে তাকায় রাখলাম, তাহলে গাড়িও যাবে, আমিও যাবো, আমার জীবনও যাবে। তারপর আপনি যদি অতীত নিয়ে পড়ে থাকেন, আপনার জীবন আরো নষ্ট হবে। আপনি যদি অতীত নিয়ে হতাশার মধ্যে থাকেন, আপনার ফিউচার আরো বেশি সিভিয়ার লেভেলে নষ্ট হয়ে যাবে। এই জন্য ডোন্ট লুক ইউর past, just focus what you are and how you can prosper in your future by your present. আমরা প্রেজেন্টটা কি করব, গুরুত্ব দিব সম্মানিত ভাইরা বোনেরা। এরপরে আরেকটি বিষয় আমরা যেটা চিন্তা করতে পারি যে জাগতিক প্রস্তুতি গ্রহণ করা। জাগতিক প্রস্তুতি গ্রহণ করা যেমন যে আপনার যেই কাজ করতে চাচ্ছেন সেই কাজটা আপনার জন্য কি কি প্রস্তুতি লাগে সেটা গ্রহণ করা। যে আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, আপনার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি কি লাগবে আপনি সেটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতি গ্রহণ করার একটা কোরআনিক প্রিন্সিপালের আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, যে তোমরা যেটাই হতে চাও সেটা হওয়ার জন্য তোমাদের যে প্রস্তুতি, তোমাকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সবাই হিজরতের ইতিহাস জানি না, জানি কিনা? আচ্ছা, আল্লাহ রাসূল তো রাসূল ছিলেন। আল্লাহ তো চাইলে একটা ঐশী আপনার কি বলে যে পাখা দিয়ে কিংবা একটা শক্তি দিয়ে রাসূলকে একেবারে মদিনা থেকে উড়িয়ে মক্কা নিয়ে যেতে পারতেন না? কিন্তু আল্লাহ সেটা করেন নাই। বরং রাসূল বাস্তবিকভাবে আমাদেরকে যা যা শিখিয়ে গেছেন, যেমন তারা রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা গুহায় আশ্রয় গ্রহণ করেছেন, এবং সেই গুহায় আশ্রয় গ্রহণ করলে কে তাদেরকে খাবার দিয়ে আসবে সেটা তারা ঠিক করে গেছে। এবং যিনি খাবার দিয়ে আসবেন, যেহেতু এটা মরুপ্রান্তর ছিল, বালিময় জায়গা ছিল, যদি কোনো মানুষ কোনো স্পেসিফিক জায়গার দিকে যায় সেখানে পায়ের চিহ্ন থেকে যায়, এই পায়ের চিহ্ন মুছে কে দিবে সেটার জন্য রাসূল আরো একজন মানুষ, কারো একজন রাখালকে অ্যাসাইন করলেন যে আমার মেয়ে যখন খাবার দিতে আসবে তার পায়ের চিহ্ন মোছার জন্য তুমি তোমার বকরি নিয়ে, তুমি তোমার দুম্বা নিয়ে এখানে আসা যাওয়া করবে, যাতে করে মানুষ বুঝতে পারে এখানে কোনো মানুষ চলাচল করেছে, বুঝতে যাতে না পারে। এরপরে কি করলেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহা থেকে বের হলেন, গুহা থেকে বের হওয়ার পরে একজন জিপিএস সেটার নিলেন তিনি, এবং অমুসলিম ছিল। তার মানে কি বোঝা গেল যে আপনি যখন একটা নির্দিষ্ট লক্ষ্যে অর্জন করতে চান, লক্ষ্যে যেতে চান, সেই লক্ষ্যে যাওয়ার জন্য আপনার যেই রিয়েল প্রিপারেশনগুলো দরকার, যেই রেশনাল প্রিপারেশনগুলো নেওয়া দরকার, সেগুলো আপনাকে নিতে হবে। এবং আপনার কাছে যেটাই আছে এটা দিয়ে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আমরা সবাই একটা ফেমাস ইতিহাস জানি যে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের পুরো দলকে ধাওয়া করতেছিল, তখন মুসা আলাইহিস সালামের কাছে কোনো শক্তি ছিল না, শুধু একটা লাঠি ছিল। কি ছিল? একটা লাঠি ছিল। তাহলে আল্লাহ তাআলা চাইলে অটোমেটিক্যালি আপনার লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিতে পারতেন। আল্লাহ তাআলা বলছেন না, ইউ শুড ইউর লাস্ট রিসোর্ট, তোমার কাছে সর্বশেষ সম্বল যেটা আছে সেটা তুমি কাজে লাগাও। তুমি ফাদরিবি আসা, তুমি তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো, তারপরে রাস্তা বের আগে হবে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, তিনি যখন প্রেগনেন্ট ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, অত্যন্ত সতী সাধবী নারী ছিলেন, আল্লাহ তাআলা চাইলে খেজুর গাছ থেকে খেজুর ফেলে দিতে পারতেন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে এভাবে খাওয়াবো না, তোমার হাত আছে, ইউ শুড ইউটিলাইজ ইউ এনার্জি, ইউ শুড ইউটিলাইজ ইউ কি বলে স্কিল। তখন বললে যে তুমি খেজুর গাছের ডাল নাড়া দাও, নাড়া দিলে খেজুর পড়বে। এইভাবে অহরহ ইতিহাস আমরা কোরআনে পাই, আমাদের ইতিহাসের মধ্যে পাই যে আপনার মধ্যে যতটুকু স্কিল আছে সেটা নিয়ে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি দ্য চয়েস নট দ্য অপশনস। আপনি একটা ভালো ক্যারিয়ারিস্টিক হওয়ার জন্য আপনার অবস্থানটা কি, আমার অবস্থানটা কি? আমি যদি এক জায়গায় সিভি ড্রপ করি, আমার সিভি কি গার্বেজে যায় নাকি ম্যানেজমেন্টের হাতে যায়? সেই মানের সিভি এবং সিভির সাথে সেই মানের কোয়ালিটি আমার আছে কিনা, দ্যাট শুড বি ইমপ্রুভ, দ্যাট শুড বি প্রুভেন। এর জন্য বি দি চয়েস নট টু বি দি অপশনস। আপনি এমনভাবে ক্যারিয়ার তৈরি করবেন, যোগ্যতা তৈরি করবেন, আপনাকে কোনো কারণে, নেপোটিজমের কারণে, স্বজনপ্রীতির কারণে যদি নাও নিতে পারে, অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট ভাববে যে এই ছেলেটাকে, এই মেয়েটাকে নিতে পারলে আমি ভালো থাকতো, প্রতিষ্ঠানটা ভালো করতে পারতো। বি দি চয়েস নট টু বি দি অপশন। আপনি 100 জনের মধ্যে একজন হবেন, 2 জন হবেন, টপ
ফাইটের মধ্যে থাকতে হবে আপনাকে, তাহলে আপনি কি করতে পারবেন, কেরিয়ার শাইন করতে পারবেন। এরপরে বি দ্য সোর্স অফ সলিউশনস, ডোন্ট বি দ্য সোর্স অফ বার্ডেন। আমরা অনেক সময় এই প্রবলেম সেই প্রবলেম, আপনাকেই হ্যান্ডেল করতে করতে পরিবারের জীবনযাপন শেষ, একজনকে হ্যান্ডেল করতে করতে প্রতিষ্ঠান শেষ। সো এইটা একজন ভালো ক্যারিয়ারিস্টিকের অ্যাপ্রোচ না। একজন ভালো ক্যারিয়ারিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে বি দ্য সেন্টার অফ সলিউশনস, ডোন্ট বি দ্য সেন্টার অফ বার্ডেন অর প্রবলেমস। এরপরে প্রিয় ভাইরা সর্বশেষ যে কথাটা বলতে চাই, অনেক কথা আছে আমাদের এখন সময় যেহেতু কম, ম্যানেজ ইউর ফাইন্যান্স লিটারেসি। আমি আমার স্টুডেন্ট সবসময় বলি যে তোমরা ক্যাশ কম ক্যারি করবা, কারণ আপনি যখন ক্যাশ ক্যারি করতে আপনার কাছে আজকে 2000 টাকা আছে, এই 2000 টাকার স্পেসিফিক খরচের কোনো খাত আপনার কাছে নেই। সর্বোচ্চ আপনি ইউনিভার্সিটিতে ডাইনিংয়ে অথবা আপনি ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করবেন, কিন্তু বাসা যাওয়ার কথা আপনি যেখানে নামলেন সেখানে দেখলে সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে, হয়তো কোথাও হিজাব বিক্রি হচ্ছে, অথবা ছেলেদের কোথাও নতুন ব্র্যান্ডের একটা হ্যান্ডফোন বিক্রি হচ্ছে, সে ওখান থেকে 2000 টাকা খরচ করে কিনে নিয়ে গেলো, যেটা তার প্রয়োজন নাই। এই অপ্রয়োজনীয় খরচের কারণে 2 বছর পরে 3 বছর পর তাকে সাফার করতে হয়। ওই যেটা আমি বললাম, আপনি একটা কোর্স করতে চাচ্ছেন, আপনার কাছে টাকা নাই, আপনি পার্সোনাল গ্রোথের জন্য কিছু টাকা খরচ করতে চাচ্ছেন, আপনার কাছে টাকা নাই। এই জন্য ফাইন্যান্সিয়াল যদি লিটারেসি আমরা মেনটেন করতে পারি, ফাইন্যান্সটা যদি প্রপারলি ম্যানেজ করতে পারি, আপনার কাছে যদি 1 পয়সাও না থাকে, 4 বছর আগে যদি আপনি চিন্তা করেন প্রতিদিন 1 টাকা করে জমাবেন, আপনি 4 বছর পরে ভালো একটা অ্যামাউন্ট আপনি যেই কোনো একটা কাজে লাগানোর জন্য কাজে লাগাতে পারবেন। এর জন্য ভালো ক্যারিয়ারিস্টিক হওয়ার জন্য, ভালো ক্যারিয়ারের জন্য আমাকে ফাইন্যান্স ম্যানেজমেন্টটা শিখতে হবে। সর্বশেষ আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের সাথে সহযোগিতা চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমরা অনেক সময় মনে করি আমার তো সব কিছু হয়েছে, কেন আমার হচ্ছে না। আবার অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য যেটা লিখে রেখেছেন সেটাই হবে, এবং আল্লাহ যখন লিখে রেখেছেন সেটাই হবে। এই জন্য আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওই যে ক্যারিয়ার যদি ভালো করতে চাও, তোমার স্পিরিচুয়াল ক্যারিয়ারটাকে ডাইনামাইজ করতে হবে, স্পিরিচুয়ালিটি তুমি এক্সপ্লোর করতে হবে। এই জন্য আমরা যেটাই হতে চাই, আমার ব্যক্তিগত যোগ্যতা পৃথিবীতে কোনোদিন কেউ কিছু হতে পারে নাই, বরং এখানে যদি আল্লাহর ব্লেসিংস না থাকে, আল্লাহর রহমত না থাকে, আল্লাহর সহযোগিতা না থাকে, এটা আমার পক্ষে হওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা, বোনেরা, স্টুডেন্টরা, সর্বশেষ লাইফস্টাইল মডিফিকেশন। প্লিজ মডিফাই দি লাইফস্টাইল। এখনকার প্রজন্ম সকালকে জানে না, সকালবেলা ক্লাস দিলে অর্ধেকের চেয়ে বেশি অনুপস্থিত। যদি 9টা ক্লাস হয়, 8টা ক্লাসে দেখা যাচ্ছে 30 জন স্টুডেন্টের মধ্যে 5 জন আসছে, বাকি 25 জন নাই, ঘুমায়। এমনও ঘটনা ঘটেছে, ফোন করে পরীক্ষার দিন স্টুডেন্টকে আনতে হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, সে জানে না তার পরীক্ষা চলছে। আই এম দ্য উইটনেস। লাইফস্টাইল মডিফিকেশনের বাইরে আপনি যতই কল্পনা করেন আপনি এটা হচ্ছেন, আপনি ওটা হচ্ছেন, আপনার লাইফস্টাইল মডিফিকেশন না করলে ইউ নেভার উইল হ্যাভ এ গুড ক্যারিয়ার। এই জন্য আল্লাহ রাসূল বলছে, আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের সকালবেলা আপনি বারাকা দান করুন। কেন? আপনি দেখেন আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি উন্নত, যদি আপনার ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট দিকে চিন্তা করি, তাহলে কাদেরকে আমরা বলি? চীন, জাপান। আপনি তাদের লাইফস্টাইল দেখলে আশ্চর্য হয়ে যাবে যে তারা, বিশেষ করে জাপানিদেরকে আমি দেখেছি, চাইনিজদেরকে আমরা দেখেছি যে মাগরিবের পরে তারা কোনো খাবার খায় না, কারণ মাগরিবের পরে অফিস থেকে যাওয়ার সময় তারা মাগরিবের একটু খাবার খেয়ে বাসায় গিয়ে তারা শুয়ে পড়ে। তাহলে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করার বাইরে কোনো বিকল্প নাই। আমি যে কথাগুলো বললাম, যদি কোনো ভুল কিছু বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে, এবং যে কথাগুলো বলেছি সেগুলো যাতে আমি সহ আমাদের সবার কাজে লাগে সে প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। হাজা মাইন্ডা আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।